কারে দেব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে পলাম রে ফেরে, কারে দেব দোষ। বাচ্চারা যখন বলবে যে এই জায়গাটা ব্যথা করছে, ইচিং করছে, খেতে পারছে না, তো এই যে আমরা যারা একটু মানে বোকাশোকা মারা আছি আর কি, তাদের জন্য কি পদ্ধতি আছে যে কিভাবে আমরা বুঝবো যে আসলে এটাই হচ্ছে টনসিল? তো ন্যাজোফ্যারিংস এই জায়গাটা একদম ক্লিয়ার থাকার কথা ছিল, কিন্তু এখানে এই যে একটি টিস্যু বর্ধিত হয়ে গিয়েছে, এটার নামই হচ্ছে এডিনয়েড। আমার এখানে একটা বিষয় জানার কথা যে এই যে আমি কন্টিনিউয়াসলি যে আমি এত মেডিসিন খাচ্ছি, একটা সময় যে কি আমার বয়সে যে আমি অনেক ঝামেলায় পড়ে যাব। যে কোনো কিছু মাত্রাতিরিক্ত কোনো কিছু ভালো না, সেটাও একটু মাথায় রাখতে হবে। পাশাপাশি আরও কিছু টিপস রয়েছে, যেমন ধরুন আপনি ফ্রিজের খাবারটাকে অ্যাভয়েড করবেন। এই যে অ্যাডেনয়েড বা অ্যাডেনোটনসিলাইটিস হয়, এর আসলে কি আধুনিক চিকিৎসা আছে কিনা, আপনি যদি বাস্তব একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। আস্তে 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 এটি বড় হতে 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 এই জায়গাটা অনেক ক্ষেত্রে ব্লক করে ফেলে। যখন এই কন্ডিশনটা আমরা পরিষ্কারভাবে তাদেরকে বুঝালাম, তারা বিষয়টি বুঝলো এবং বোঝার পর আমি তাদেরকে সাজেস্ট করলাম অপারেশন করানোর। জীবনে সবথেকে জরুরি হচ্ছে শরীর, এই শরীরের উপরে গুরুত্ব দেওয়া উচিত। দর্শক, একজন সন্তান কিন্তু বাবা মার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সন্তানের হাসি বাবা মার বেঁচে থাকার শক্তি, সন্তানের স্বপ্নই বাবা মার জীবনের আশা। সন্তানকে ভালো রাখার জন্যই বাবা মার সর্বোচ্চ চেষ্টা থাকে। এই সন্তান যদি দিনের পর দিন কোনো রোগে ভুক্তভোগী থাকে, সেই বাবা মার আসলে কেমন লাগতে পারে? ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ছোট্ট শিশু অঙ্কুশ সাহা ভুগছিলেন অ্যাডেনোটনসিলাইটিস নামের একটি রোগে। অঙ্কুশ সাহার কী সমস্যা হয়েছিল এবং কিভাবে অঙ্কুশ ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল থেকে তার রোগ মুক্তি পেল, এই নিয়ে আজকে আলোচনা করব। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মারজান। দর্শক, আজকের আয়োজনে কথা বলবো অ্যাডেনোটনসিলাইটিস এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন? থ্যাংক ইউ ডক্টর মার্জান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমি আমার জিটিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, আজকে বিশেষ অতিথি হিসেবে যিনি আছেন তাকে পরিচয় করাতে গিয়ে আমি কিন্তু ভীষণ নস্টালজিক হয়ে যাচ্ছি। তার কণ্ঠে লোকসঙ্গীত শুনে মুগ্ধ হননি এমন মানুষ কিন্তু আমার মনে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশের দ্বিতীয় সিজনের বিজয়ী সালমা আপু। সালমা আপু, অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন? খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সালমা আপু, বরাবরের মতো আপনাকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। একদম ঠিক ডক্টর মার্জান, সালমা আপাকে নিয়ে কিন্তু আমার একটা গোপন কাহিনী আছে। স্যার, কি গোপন কাহিনী? মানে কি গোপন কাহিনী শুনলেই তো একটা আতঙ্ক চলে আসে আমার। গোপন কাহিনী কি সেটা আমি সালমা আপাকে আজকে অন স্ক্রিনে এবং আমাদের দর্শকদের সামনে বলছি যে আমি যখন মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়ি সালমা আপা, আমার মনে হয় যে তখন আপনি এই শোটাতে আসেন ক্লোজ আপ ওয়ানের সিজন 2-তে, রাইট? তখন 2006 সাল। আর তখন এই মিষ্টি মেয়েটার মানে জাদুমাখা যে কণ্ঠে সত্যি আমি আপ্লুত হয়ে যাই। এবং যখন ওই ভোটিং সিস্টেমটি চালু করা হলো, দর্শকদের ভোট, তখন আমি আমার মেডিকেল কলেজের মোটামুটি কয়েকজন বন্ধুকে ইন্সপায়ার করলাম যে আমরা আপনাকে জিতে নিব, ঠিক আছে? তখন রাইট রাইট এটা তো আপনি জানতেন না যে আপনার জন্য মানে আমরা কি করেছিলাম মেডিকেল কলেজে। তো আমরা অনেকটা যে নির্বাচনে দাঁড়ানোর জন্য যে ভোট চায়, ঠিক তেমনিভাবে আমরাও কয়েকজন মেডিকেলের ফ্রেন্ডসরা আপনার জন্য ভোট চেয়েছিলাম এবং আমরা সবাই মিলে ভোট করে এবং আপনার এই মেলোডিয়াস যে কণ্ঠ, এটাকে সারা পৃথিবীর বুকে স্টাবলিশ করার জন্য আপনাকে চেয়েছিলাম যে আপনি যেন চ্যাম্পিয়ন হন। এবং মহান সৃষ্টিকর্তার কৃপায় আজকে আপনি যে সালমা, সেটা আসলে সত্যি আপনার জাদুময় কণ্ঠের কারণে, এবং আপনাকে স্যালুট। থ্যাংক ইউ। সালমা আপু, আপনি তো আসলে অনেক ধরনের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন, এটার কোনো হিসেব নেই। হেলথ শোতে কি কখনো আসা হয়েছে? এরকম স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম কি অ্যাটেন্ড করা হয়েছে কখনো এর আগে? আমি ওটাই চিন্তা করছিলাম, কিন্তু ঠিক আছে,
তো জি টিভি থেকে যখন আমাকে ফোন করা হলো আমি বললাম যে এটা কেমন অনুষ্ঠান, মানে ডক্টরদের সাথে কি আড্ডা দিব ভাই, আমার তো আমি রুগী হতে পারি, হ্যাঁ সেটা ঠিক আছে, অ্যাজ এ রুগী হিসাবে যাওয়া যেতে পারে, বাট মানে পেশেন্ট হিসাবে যাওয়া যেতে পারে, বাট আর্টিস্ট ডক্টরের সঙ্গে যে কি কথা বলবে। এসেই যখন জানলাম, তো যেহেতু আমি একজন কণ্ঠশিল্পী, সো ভাইয়া যেহেতু ভোকাল কর্ড নিয়ে কাজ করছেন, সো আমি তো ডেফিনেটলি আমার যে ইম্পর্টেন্ট যে সাবজেক্ট আমার জন্য, আমার ভোকাল কর্ড, সেটার জন্য, এবং আমি নিজে কিন্তু একজন অ্যাজমা পেশেন্ট, সো সেখান থেকে আমি মনে করি যে আমার কিছু হয়তোবা তার কাছ থেকে আজকে কিছু টিপস আমি পাবো, যেখান থেকে আমি হয়তোবা আমার অনেক পেন রিলিফ করতে পারবো, এটার জন্য আমার আরো বেশি ভালো লাগছে। নিশ্চয়ই থ্যাংক ইউ স্যার। আমাদের যে আজকের আলোচনার বিষয় অ্যাডিনোটনসিলাইটিস, টনসিল সম্পর্কে আমাদের দেশের অনেক মানুষেরই কিন্তু ধারণা আছে, অ্যাডেনয়েড কথাটা কিন্তু অনেকেরই অজানা। আসলে আপনার কাছে আমি একটু জানতে চাইবো অ্যাডেনয়েড কি, এবং আমরা কেন বলার সময় অ্যাডিনোটনসিলাইটিস কথাটা একসাথে বলছি? থ্যাংক ইউ ডক্টর মার্জান। প্রিয় দর্শক, আপনাদের হয়তো বা অনেকেরই অজানা রয়েছে বিষয়টি। আমি সেই জিনিসটি জানানোর জন্য একটু গ্রাফিক্সের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি যে মানবদেহে টনসিল এবং অ্যাডিনয়েডটি কোথায় থাকে এবং এটার কি কি সমস্যা হয়ে থাকে। তো আমি একটি চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন, এই যে জায়গাটি, হ্যাঁ এখানে যে একটি চিত্র আমি দেখাচ্ছি, এটাই কিন্তু মূলত অ্যাডিনয়েড। মেডিকেলের ভাষায় এই জায়গাটাকে বলা হয় ন্যাজোফ্যারিংস, অর্থাৎ এই যে নাক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করছি, এই যে শ্বাস নেওয়ার পথ, এটি হচ্ছে ভেতরের দিকে নাকের চিত্র, ন্যাজাল ক্যাভিটি হয়ে এই যে বাতাসটা ঠিক এভাবে শ্বাসনালীতে ঢুকবে। তো শ্বাসনালীর ঠিক উপরিভাগ, এই জায়গাটার নাম হচ্ছে ন্যাজোফ্যারিংস। তো ন্যাজোফ্যারিংস এই জায়গাটা একদম ক্লিয়ার থাকার কথা ছিল, কিন্তু এখানে এই যে একটি টিস্যু বর্ধিত হয়ে গিয়েছে, এটার নামই হচ্ছে অ্যাডিনয়েড। আমরা যদি আরেকটু বড় করে দেখাই, এই পুরো জায়গাটা পুরো ব্লক হয়ে গিয়েছে। এই পুরো জায়গাটা কিন্তু ফ্রি থাকার কথা ছিল। তো যদি ফ্রি না থাকে, স্বাভাবিকভাবেই এদিক দিয়ে কিন্তু শ্বাস যাবে না, তাই না? এখন এই জিনিসটা কি, এটাই তো তোমার প্রশ্ন। এটাই হচ্ছে অ্যাডিনয়েড। আর এই জিনিসটি মূলত একটি লিম্ফয়েড অর্গান বা লিম্ফয়েড টিস্যু, যেটি আমাদের শরীরে ডিফেন্স দিতে সহায়তা করে। আমাদের শরীরে যে একটা প্রতিরক্ষা বলয় তৈরি করছে, এবং কতগুলো টিস্যু আছে, যেটার নাম হচ্ছে এই মুখগহ্বরের চারপাশে আমরা বলি যে টনসিল নিজেই একটা লিম্ফয়েড অর্গান, অ্যাডিনয়েডও লিম্ফয়েড অর্গান। তো অ্যাডিনয়েডটা থাকে ন্যাজোফ্যারিংসে, এবং আমাদের ঠিক গলার ভেতরে দুদিকে দুটো টনসিল আছে, যেটার নাম হচ্ছে প্যালাটাইন টনসিল। আমি টনসিলটাকে একটু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন, হা করার সাথে সাথেই এই যে জায়গাটা, ঠিক আছে, এখানে বলা হয় এটা হচ্ছে যে একটি টনসিলার ফোসা, এখানে কিন্তু আলটিমেটলি কোনো টনসিল নেই। তো নর্মালি টনসিলগুলো এরকম থাকে, বড় করে হা করলে যাদের আয়নায় অনেকে হয়তো এই জিনিসটি খেয়াল করতে পারে, নর্মাল অবস্থায় খুব বেশি চোখে পড়ে না, কিন্তু যখন টনসিলে ইনফেকশন হয় তখন আস্তে আস্তে এটি ফুলে যায়। এই যে ফোলার যে জায়গাটি দেখাচ্ছি, এটা একটি অবস্থা, এবং এটা যদি আরও তীব্র হয় তখন টনসিলটা আরও একটু বেশি ফুলে যায়, ঠিক আছে। এবং সেই তীব্রতা দিন দিন বাড়তে বাড়তে টনসিলের অবস্থা এমন হয় যে পুরো মুখগহ্বরটাই কিন্তু টনসিলে ভরে যায়, এবং এই কন্ডিশনটাকে কিন্তু বলা হচ্ছে কিসিং টনসিল, অর্থাৎ একটা টনসিল আর একটা টনসিলের সাথে লেগে গিয়েছে। এরকম কন্ডিশনে কিন্তু আসলে সার্জারি করানো ছাড়া কোনো গতি নেই। তো কোনো একটা রোগী যদি একই সাথে টনসিল এবং অ্যাডিনয়েডে আক্রান্ত হয়, তবেই সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাডিনোটনসিলাইটিস। ডক্টর মার্জান, আশা করছি বোঝা গিয়েছে। বুঝিয়েছেন, দর্শকরা আমার মনে হয় বুঝতে পেরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা কোশ্চেন আপনার কাছে, যে এই টনসিলটা মানে মানবদেহে এটা তৈরি হয় কিভাবে, মানে বাচ্চা বড়, আচ্ছা আচ্ছা, আমরা বুঝবো কিভাবে যে এটা টনসিলই হয়েছে এবং রিজনটা মানে টনসিলাইটিসের প্রবলেমটা হচ্ছে বেশি? ওকে ফাইন। আসলে এখানে কিন্তু একটি মানে কি বলবো যে ভুল ধারণা আছে, যে অনেকে আমাকে বলে যে আমার টনসিল হয়েছে। হ্যাঁ, তো টনসিল আসলে হওয়ার কিছু নেই। টনসিল হয়েছে বলতে বোঝাচ্ছে তার টনসিলের সমস্যা হয়েছে। টনসিল মানবদেহে বাই ন্যাচারালি থাকতেই হবে, ঠিক আছে। এটা তার একটা ন্যাচারাল একটা স্ট্রাকচার, অর্থাৎ যেইটার কাজ হচ্ছে আমাদের শরীরের ডিফেন্স তৈরি করা। এই যে আমরা মুখগহ্বর দিয়ে খাদ্য গ্রহণ করছি, এই মুখগহ্বরে খাদ্যের সাথে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে মুখগহ্বর দিয়ে। তো যাত্রা পথে এই জন্য সৃষ্টিকর্তা বডিগার্ড রেখে দিয়েছে। যে কোনো ভিআইপির দেখবেন যে ডানে বামে বডিগার্ড থাকে, ঠিক তেমনি সৃষ্টিকর্তা আমাদেরকে প্রচুর বডিগার্ড দিয়েছে। হ্যাঁ, এটার জন্য
মানে এই জন্য আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই। তো দুপাশে দুটো বড় বডিগার্ড দিয়েছেন, সেটা হচ্ছে প্যালাটাইন টনসিল। এরপর উপরের দিকে একটি বডিগার্ড দিয়েছে যাতে উপর থেকে কেউ আক্রমণ না করে, সেটা কিন্তু এডিনয়েড। কেমন? নাকের ঠিক পেছনে ন্যাজোফ্যারিংসে। এরপর আরও কিছু টনসিল আছে, জিহ্বার ঠিক গোড়ায় লিঙ্গুয়াল টনসিল রয়েছে, ফ্যারিংসে রয়েছে ফ্যারেঞ্জিয়াল টনসিল, টিউবে রয়েছে টিউবাল টনসিল। এই সবগুলো টনসিল একটি ডিফেন্স তৈরি করে, একটা নিরাপত্তা বলয় আমাদেরকে তৈরি করেছে। যদি কোনো কারণে শত্রুপক্ষকে, এখানে শত্রুপক্ষ হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে, আমাদের মানব দেহে যে ব্যাকটেরিয়াগুলো ঢুকছে সেই প্রবেশ পথে যখন এই টনসিলটা বাধা দিচ্ছে, বাধা দিতে যে কিন্তু ওরা ওদের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করছে, যে কারণে কিন্তু ওরা ফুলে ফেঁপে বড় হচ্ছে। এই যে ফুলে ফেঁপে বড় হলো কেন? কারণ হচ্ছে এটা একটা ডিফেন্স, ও শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য আস্তে আস্তে টনসিলগুলো ফুললো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছিলেন। তো ফুলতে যে একটা সময় কি হলো, আমাদের সিমটম দেখা দিল। অর্থাৎ টনসিল নিজে যখন আক্রান্ত হচ্ছে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে টনসিলাইটিস। যেমন অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে বলা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, ঠিক তেমনি টনসিলে ইনফেকশন হলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে টনসিলাইটিস। তো এটার আবার দুইটা কন্ডিশন আছে, অ্যাকুট এবং ক্রনিক। হ্যাঁ, যদি হঠাৎ করে কারো তীব্র গলা ব্যথা হয়, সেক্ষেত্রে হঠাৎ করে দেখবেন যে টনসিলটা ফুলে গিয়েছে, তাই না? এবং এর পাশাপাশি 3 থেকে 13 বছরের বাচ্চাদের সৃষ্টিকর্তা নর্মালি এডিনয়েডটাকে রাখে, এবং এটা যদি আবার বড় হয়ে যায় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় এডিনয়েডস। এটা কিন্তু আবার এডিনোনাইটিস না, হ্যাঁ, এটার নাম হচ্ছে এডিনয়েডস। তো এই এডিনয়েড এবং টনসিল যখন একই সাথে সংক্রমণ হয়ে গেল, সেই কন্ডিশনটাকে বলছি আমরা এডিনোটনসিলাইটিস। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি কারণে এডিনয়েড এবং টনসিলের সমস্যাগুলো হচ্ছে। এটা মূলত একটি ইনফেকশনের কারণে। ডক্টর, তাহলে একটা ব্যাপার একটু আমাদের সবাইকে সহযোগিতা করেন, যে আমরা অনেক সময় দেখা গিয়েছে যে একটু ব্যথা করলেই সঙ্গে সঙ্গে একটা নাপা খেয়ে ফেলি। সাধারণ মানুষের কথা বলছি, আমরা তো আসলে ডক্টরের ভাষা অত কিছু বুঝি না। বাচ্চা বলতেছে যে আম্মু পেন করছে, হ্যাঁ, কোথায় পেন করছে বাবা? এখানে পেন করছে। নাপার সিরাপ সামনে আছে, খাওয়িয়ে দিলাম বাচ্চাকে, কিন্তু বোঝার চেষ্টা করলাম না আসলে কি হচ্ছে। তো এই যে আমরা যারা একটু মানে বোকাশোকা মারা আছি আর কি, তাদের জন্য কি পদ্ধতি আছে যে কিভাবে আমরা বুঝবো যে আসলে এটাই হচ্ছে টনসিল, বা এখান থেকে এটার মানে প্রতিরোধটা কি, বা এটার থেকে আরো বড় কিছু তো বাচ্চার হতে পারে। তো এই সমস্যার সমাধানগুলো যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। নিশ্চয়ই। আসলে যারা সাধারণ রোগী বা সাধারণ জনগণ, তারা কিন্তু ডাক্তারি ভাষা বুঝবে না। তারা কিছু উপসর্গ যদি টের পায়, তাহলে কিন্তু সে আজকের এই আলোচনাটা শুনলে মোটামুটি বুঝতে পারবে যে সে এডিনোটনসিলাইটিসে তার বাচ্চাটি আক্রান্ত কিনা। তো এটার জন্য আমি আবার একটু ছবিতে ফিরে আসছি। বাচ্চাদের কি কি সিমটম হয় এডিনয়েডটি বড় হলে? এখন এই যে নাক দিয়ে আমরা বাতাস গ্রহণ করছি, এই যে নাকের ছিদ্র দিয়ে বাতাসটি ঢুকলো, ঢুকে আলটিমেটলি এই যে শ্বাসনালী হয়ে এটি ফুসফুসে যাবে, এই হচ্ছে বাতাস নেওয়ার পথ। এখন আপনি খেয়াল করুন যে বাচ্চাটির এই এডিনয়েডটি রয়েছে বা এডিনয়েড ফুলে গিয়েছে, এই জায়গাটা তো ফ্রি থাকার কথা ছিল, এই যে এই বিশাল বড় এডিনয়েড, তাহলে কি রাস্তা আটকে গেল না? রাস্তা যখন আটকে গেল, এখন শ্বাস মানুষ 2 পথ দিয়ে গ্রহণ করে, একটি হচ্ছে মুখ দিয়ে গ্রহণ করে, এই যে জিহ্বাটা দেখা যাচ্ছে, এই যে মুখটা দেখা যাচ্ছে, এই পথ দিয়েও কিন্তু বাতাস এই যে শ্বাসনালীতে ঢুকলো। কেমন? তো এখন যে সমস্ত বাচ্চাদের এডিনয়েডটি বড় হয়ে যাচ্ছে, বিশেষ করে 3 থেকে 13 বছর বয়সের বাচ্চা, এই সময়টাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলেই এই এডিনয়েডটি বেশি ফুলে যায়। তো তাদের একটি প্রধান সিমটম হচ্ছে রাত্রেবেলা হা করে ঘুমানো। এই যে খেয়াল করুন, হ্যাঁ, এই যে বাচ্চাটি হা করে ঘুমাচ্ছে। কেন হা করে ঘুমাচ্ছে? কারণ আমরা দিনের বেলায় তো আসলে কথা বলছি যে মুখ দিয়ে কিন্তু বাতাস ঢুকে যাচ্ছে, আমাদের মুখটা কিন্তু ওপেনই থাকছে দিনের বেলায়। তো রাত্রে যখন আমরা ঘুমাতে যাই, এটা ন্যাচারালি আমাদের সব কিছু ক্লোজ হবে, তাই না? আমাদের চোখের পলক পড়বে, আমরা চোখ বন্ধ করব, মুখও কিন্তু আমাদের বাই ডিফল্ট এটি বন্ধ হয়ে যাবে। এটি কিন্তু একটা স্লিপিং প্যাটার্ন, তাই না? মুখ বন্ধ হবে, চোখ বন্ধ হবে, তারপর সারা দেহ শিথিল হবে, আমরা শান্তির একটি ঘুম নিব। হ্যাঁ, তো এখন যেহেতু নাক দিয়ে বাতাস ঠিক মতন যাচ্ছে না, অথবা গেলেও খুব কম যাচ্ছে, তখন তো বাচ্চার এই বডিটাতে অক্সিজেনটা কমে গেল, তাই না? তার বাতাস গ্রহণ যে ক্ষমতা, সেটা তো সাফিসিয়েন্ট না, অক্সিজেন সাপ্লাইটা সাফিসিয়েন্ট না। তখন বডির থেকে রেসপন্স আসবে যে আমাকে বেশি বেশি অক্সিজেন দাও। এই অক্সিজেন দেওয়ার যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে ব্রেন তখন কি করবে? মুখটাকে হা করে ফেলবে। খেয়াল করুন মেকানিজমটা, তখন অটোমেটিক্যালি আমাদের মুখটা ওপেন হয়ে যাবে, মানে সেই বাচ্চাটির
মানে অবচেতনভাবেই কিন্তু তার মুখটা হা হয়ে যাচ্ছে। কারণ কেন? তখন মুখ দিয়ে বাতাস সে ঢুকাবে, কিছু যাচ্ছে নাক দিয়ে, কিছু যাচ্ছে মুখ দিয়ে, কারণ তার বডির ডিমান্ডটাকে ফুলফিল তো করতেই হবে। এখন যে বাচ্চাটি মুখ দিয়ে শ্বাস গ্রহণ করছে, তো তার মুখ ও গহ্বর তো ফাঁকা, এরপরে কি হচ্ছে, তার এই মুখ দিয়ে লালা ঝরছে। আপনি খেয়াল করবেন আপনার বাচ্চার বা আপনার আত্মীয় স্বজনের কারো মধ্যে যদি বাচ্চা ঘুমের মধ্যে দেখেন যে তার মুখ দিয়ে লালা ঝরছে, তারপর হা করে ঘুমাচ্ছে, ইভেন নাক ডাকার শব্দ হচ্ছে। ছোট বাচ্চারাও কিন্তু নাক ডাকে, কেন? কারণ সেটা তো আমরা অনেক মজা পাই, মনে করি যে বাচ্চা নাক ডাকতেছে, কত এবং খুশি অনেকে আমরা। মায়েরা ভাবে যে শান্তিতে ঘুমাচ্ছে, আসলে শান্তিতে ঘুমাচ্ছে, আসলে ও কিন্তু শান্তিতে ঘুমাচ্ছে না। এটা একটা প্রবলেম ডেফিনেটলি। কিন্তু ছোট বড় যে কোনো কেউ নাক ডাকলে আমরা ভাবি কি আরামে ঘুমাচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো আমরা তো এটাই ভাবি। তাহলে দেখুন ভাবনার মধ্যে কত ভুল ছিল। এরপর কেন নাক ডাক ছিল? কারণ এই যে বাতাসটি যখন যাচ্ছে, তখন এই ন্যারো স্পেসে যখন বাতাস এখানে যাচ্ছে, এখানে বাড়ি খাচ্ছে, তখন আলজিভটা কম্পন তৈরি হচ্ছে আলজিভে, এবং সেখান থেকে একটি শব্দ প্রডিউস হচ্ছে। এটা কিন্তু স্নোরিংয়ের একটি কারণ। এবং সবচেয়ে যে ক্ষতিকর যে দিকটি, সেটা হচ্ছে বাচ্চাদের যে নিউরো ডেভেলপমেন্ট, এই যে ব্রেনের যে বৃদ্ধি। কারণ মস্তিষ্ক কিন্তু আমাদের বাচ্চাদের এই 3 থেকে 13 এই বয়স রেঞ্জের মধ্যে তার মেধার উন্নয়ন ঘটাবে, অর্থাৎ তার বুদ্ধিমত্তা, তার ইন্টেলিজেন্সি, তার আইকিউ পুরোটা ডেভেলপ করবে কিন্তু এই চাইল্ডহুডে। অর্থাৎ যে শিশুটি দেখবেন যে শুরুতে ট্যালেন্ট না, সে কিন্তু আর কখনো ট্যালেন্ট হতে পারে না, ঠিক আছে? কারণ হচ্ছে তার যতটা ট্যালেন্টসই ডেভেলপ হওয়ার কথা, সেটা কিন্তু এই বয়স রেঞ্জের মধ্যে ব্রেনে হয়ে যাবে। এবং এই নিউরো ডেভেলপমেন্টের জন্য অক্সিজেনের কোনো বিকল্প নেই। এখন যে বাচ্চাটা দিনের পর দিন অক্সিজেন ক্রাইসিসের মধ্যে থাকে, তার তো নিউরো ডেভেলপমেন্ট হচ্ছে না। যে কারণে দেখবেন এই ছেলেটি অথবা এই মেয়েটি পড়ালেখায় অমনোযোগী, তার পড়তে ভালো লাগছে না, অথবা ক্লাসে অমনোযোগী, টিচাররা বোঝাচ্ছে কিন্তু বুঝছে না, তার মেধাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা কিন্তু নীরবে নিভৃত হয়ে যাচ্ছে। আমরা হয়তো বা তাকে মানে বকা দিচ্ছি বা বিভিন্নভাবে তাকে আসলে হেয় প্রতিপন্ন করছি, গাধা বলছি, কিন্তু আমরা কিন্তু খুঁজে দেখছি না যে তার কি কারণে মেধাটা কমে যাচ্ছে। এটা কিন্তু খুব অ্যালার্মিং একটি সাইন। এবং অনেক বাচ্চারা কিন্তু স্যার খুব হাইপার অ্যাক্টিভ বা মেজাজ খারাপ করে, অল্পতে রেগে যায়, সে কারণেও কিন্তু বাবা মা অনেক বকা দেয় তাদেরকে। কারণ যখন প্রপার অক্সিজেনেশন হবে না, আলটিমেটলি তার সাউন্ড স্লিপ হবে না। আর সাউন্ড স্লিপ না হলে মস্তিষ্কটা কখনো ঠান্ডা থাকে না, তখন দেখবেন যে মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটো গ্রোথটাই কিন্তু কমে যাচ্ছে। এটাও কিন্তু একটি উপসর্গ। তো দিনের পর দিন সে আসলে মেধাশূন্য হয়ে যাচ্ছে, এটা তো আসলে আমরা খেয়াল করতে পারি না। আমরা দেখি বড় হওয়া, আমরা দেখি খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, কিন্তু তার ইন্টারনাল যে একটা লস হয়ে যাচ্ছে সেটা আমরা কয়জন জানি। এরপর আমি যদি একটু টনসিলকে দেখাই, তাহলে তার কি কি সিমটম হতে পারে। এইবার একটু টনসিলের পিকচারটা দেখাচ্ছি। যে বাচ্চাটির গলার মধ্যে হা করলে এত বড় টনসিল, যে অনেক মায়েদের অভিযোগ, আমার বাচ্চা খেতে চায় না। এখন খাবে কিভাবে? খেয়াল করুন, টনসিল যদি এত বড় হয়ে থাকে, তার তো গিলতেই কষ্ট, তাই না? তার তো গিলতে কষ্ট, ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন, তার এই জন্য চাহিদাটাও কিন্তু আলটিমেটলি কমে যাবে। এটা একটা বিষয় যে খাবারের প্রতি অরুচি, অনীহা, এটা কিন্তু মায়েদের একটা কমন কোশ্চেন, আমার বাচ্চা খেতে চায় না। কিন্তু সে কি একবারও তার বাচ্চার মুখগহ্বরটা চেক করে দেখেছে? দেখেনি। কিন্তু যদি দেখে না থাকে, আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটি দেখার পর আপনার বাচ্চার কিন্তু একটি স্ক্রিনিং করা উচিত। তো এই যে টনসিলটা যখন ফুলে ফেপে এরকম হয়ে যাচ্ছে, আলটিমেটলি তার খাবারের চাহিদাটা কমে যাচ্ছে। যে টনসিলাইটিস যদি হয়, এটা একটা ইনফ্লামেশন। যে কোনো ইনফ্লামেশনের সাইন হচ্ছে তার ব্যথা করবে, জায়গাটা ব্যথা করবে। কখনো কখনো যদি অ্যাকুট কন্ডিশনে আসে, তখন তার জ্বরও কিন্তু চলে আসবে। ঘন ঘন তার গলা ব্যথা করবে, কয়েকদিন পর পরই খুসখুস খুসখুস কাশি অনুভূত হতে পারে, গলার মধ্যে একটি ইরিটেশন ফিল হবে। এগুলো হচ্ছে সিমটম, অর্থাৎ ব্যথা একটা সিমটম, ইরিটেশন একটা সিমটম, তারপর ডিফিকাল্টি ইন ডিগ্লিটেশনস, অর্থাৎ মুখ দিয়ে কোনো কিছু আহার গ্রহণ করা, এটাও কিন্তু একটা সিমটম। এই জায়গাটিতে তার কষ্ট হবে। এরপর কিছু সাইন রয়েছে। সাইন মানে ডাক্তাররা এটা দেখে বুঝতে পারবে। আমরা যদি গলা এক্সামিন করে খেয়াল করি, তার টনসিলটা বড় হয়ে গিয়েছে, এই যে এরকম বড় হয়ে গিয়েছে। এরপর এই যে এইগুলোকে বলা হয় পিলার, অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, এই পিলারটা কনজেস্টেড, লাল হয়ে গিয়েছে, কেমন। এরপর গলার ঠিক এই জায়গাটিতে আমরা বলছি নেক নোড, জুগুলো ডায়াগেস্টিক যে লিম্ফ নোড, অনেকের কিন্তু এই জায়গাটা ফুলে যায়, ঠিক আছে। এখানে হাত দিলে দেখা যায় ছোট্ট একটা, এটাকে অনেকে টিউমার চিন্তা করে। তো এটা দেখা দিলে কিন্তু আমার অভিভাবকরা বসে থাকে না, তারা কিন্তু এই সাইনটা যদি তার
বাচ্চার মধ্যে দেখে যে এখানে ফুলে গিয়েছে তখন কিন্তু আবার আসে। তো ওইটাকে আবার অনেকে টনসিল চিন্তা করে যে আমার বাচ্চার টনসিল বড় হয়ে গেছে, কিন্তু এটা যে একটা নেক নোট এটা কিন্তু আবার তারা বুঝছে না, তারা এটাকে টনসিল মনে করে। কারণে তো মানে ডক্টরের ভাষা তো তারা বুঝবে না, রাইট। ওই যে ব্যথা অনুভব করে বা একটু ফুলে গেল, হ্যাঁ এটা হচ্ছে বাইরের ফোলাটা, কিন্তু বাইরে তখন ডক্টরের কাছে এক্স্যাক্টলি। কিন্তু আপা বাইরের যে ফোলাটা এটা হচ্ছে ওই টনসিল ফুলেছে তার একটা রিয়াকশন, এটাকে বলা হয় রিয়েক্টিভ লিম্ফ্যাডিনাইটিস। অর্থাৎ তার যে সাইনগুলো আমি যদি আবার একটু বলি, যে তার গলার মধ্যে যে টনসিলটা ফুলে যাওয়ার ফলে তার গিলতে কষ্ট, খেতে কষ্ট হচ্ছে, ব্যথা করছে, গলার মধ্যে একটু কাটা কাটা বাজছে। এরপর আমরা যে সাইনগুলোর মধ্যে দেখে থাকি যে তার এই জায়গাটা পুরো লাল হয়ে আছে। এরপর ইনসপিসিটেড পাস, কিছু কিছু যে এগুলো সাধারণত ক্রনিক টনসিলাইটিসে আক্রান্ত রোগীদের হয়ে থাকে, দেখবেন যে টনসিলের ভেতর থেকে ভাতের দানা মতন সাদা সাদা কিছু একটা বের হচ্ছে। এই যে পাস স্পট কিন্তু এর খেয়াল করা যাচ্ছে। এটা যে খাসকাটা যে জায়গাগুলো আছে টনসিলের ভেতরে, ওখানে কিন্তু ব্যাকটেরিয়া জমে ব্যাকটেরিয়ার প্লাক তৈরি করে এক ধরনের পুষ তৈরি করে, যেটা পরবর্তীতে বের হলে মুখ দিয়ে কিন্তু একটি দুর্গন্ধও বের হয়। অনেকে কিন্তু এই সমস্যাটার কথাও আমাদের কাছে এসে বলে, স্যার আমার টনসিলের ভেতর থেকে মনে হয় সাদা সাদা কি একটা বের হচ্ছে। এটা কিন্তু মূলত ইনসপিসিটেড পাস, এক ধরনের পুজ। আবার অনেকের ক্ষেত্রে স্টোনও কিন্তু ফর্ম হয়ে যায়। তো এই সিমটমগুলো যখন থাকে তখন আমরা ধরে নেই এই রোগীটি এডিনো টনসিলাইটিসে আক্রান্ত, এবং আমার মনে হয় যে এইবার আপনি বুঝতে পেরেছেন। আমার মনে হচ্ছে আমার অনেক প্রবলেমের সলিউশন আমি নিজেও পেয়েছি, আর আপনি যে সুন্দর করে বুঝালেন সাধারণ মায়েরাও বুঝে গিয়েছে আমার মনে হয়। আর থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ব্যাপার যেটা আমার একটু জানতে ইচ্ছা করছে, যেহেতু আপনাকে পেয়েছি, সেটা হচ্ছে যে বাচ্চারা যখন বলবে যে এই জায়গাটা ব্যথা করছে, ইচিং করছে, খেতে পারছে না, তখন কি ডিরেক্ট মায়েরা হসপিটালে চলে আসবে, নাকি ঘরোয়াও কোনো টিপস আছে যেটার জন্য কিছুক্ষণের জন্য বাচ্চা রিলিফ পেতে পারে? অবশ্যই বাসায় করা যায়। আপা এই রোগটা তাদেরই হয়, আমি আগেই বলেছি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম। এটা একটা ফার্স্ট কনসার্ন। অর্থাৎ বাচ্চাদের শরীরে ইমিউনিটি ততক্ষণে ওইভাবে ডেভেলপড হয় না বলে সমস্ত চাপ যায় হচ্ছে এডিনয়েড এবং টনসিলের উপর দিয়ে, যে কারণে এডিনয়েড এবং টনসিলটা ইনিশিয়ালি এটা ফুলে ফেঁপে বড় হয়ে ইনফেকশন হয়ে যাচ্ছে। তো যেহেতু এই রোগ প্রতিরোধ ক্ষমতাটার জন্যই হচ্ছে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে হবে। এই জন্য আমরা বলি বাচ্চাদেরকে অবশ্যই সূর্যের আলোতে কমপক্ষে 30 মিনিট রাখতে হবে। কারণ এই যে সূর্য হচ্ছে মহাশক্তি, এই মহাশক্তির আধারটাকে কিন্তু আমরা উপেক্ষা করি। আমরা এখন কি হয়েছে, এই নগরায়ন শিল্পায়নের যুগে আমরা এসির মধ্যেই থাকছি সারাক্ষণ, ঠিক আছে, সূর্যের আলোর আর দেখা পাচ্ছি না, ভেন্টিলেশন নেই, তাই না? তারপর মোবাইল নিয়ে সারাক্ষণ বাচ্চারা এই ঘন্টার পর ঘন্টা থাকছে। তো ওরা কিন্তু একটু খেলাধুলা করছে না, উন্মুক্ত মাঠে যাচ্ছে না। এখন বাচ্চারা যদি না দৌড়ায় ওর শরীরে শক্তি কিভাবে আসবে আপা? তো বাচ্চারা তো দৌড়াচ্ছে না, খেলছে না, তার মানে আপনি আপনার বাচ্চাকে শুধু পড়ালেখায় করাবেন না, ওকে খেলাধুলার জন্য কিন্তু এনকারেজ করবেন। এটা কিন্তু একটা বড় টিপস। আপনি যদি আপনার বাচ্চাকে কমপক্ষে 1 ঘন্টা একটু খেলতে দেওয়ার সুযোগ করে দেন, এবং সেটা যদি ফাঁকা মাঠে হয়, স্কুলের মাঠে হয়, অনেক সময় আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যেহেতু আসলে ঢাকা শহরে ওইভাবে আলাদা করে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে আমি আমার বাচ্চাকে বলেছি স্কুল শেষ হওয়ার পর তুমি 1 ঘন্টা পর বাসায় আসবে, ওই 1 ঘন্টা স্কুলের বাচ্চাদের সাথে নিরাপত্তার বলয়ের মধ্যেই খেলবে। ততক্ষণে আমার যে শাশুড়ি তিনি আনা নেওয়া করেন, আমি আমার শাশুড়িকে বলেছি যে আপনি ওই 1 ঘন্টা হাঁটবেন, ওই মাঠের চারপাশ দিয়ে, আপনারও ব্যায়ামটা হয়ে গেল, আমার বাচ্চাটার খেলাধুলাটাও হলো, ওর ইমিউনিটিটা বুস্ট আপ হলো। কারণ খেললে পরে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার জয়েন্টগুলো, তার পুরা বডিটাই কিন্তু শক্তিশালী হবে। এরপর সূর্যের আলো কিন্তু অটোমেটিক্যালি পাচ্ছে, তাই না? আমি আলাদা করে সূর্যের আলোতে আর রাখার সুযোগ নেই। এরপর যাদের এই সুযোগটি নেই তারা কি করতে পারে, তারা জাস্ট বারান্দায় অথবা জানলায় অথবা যেখানে একটু সূর্যের আলো আসে সেখানে যদি তার সারা শরীরে খাঁটি সরিষার তেল মেখে যদি 30 মিনিট রাখে, বা ওই সময় তাকে ওখানে বসে একটু পড়ায়, গল্প করে, তাহলে কিন্তু সে এই উপকারটা পেয়ে গেল। আবার অনেকে কিন্তু বাসার ছাদে উঠেও কিন্তু এই কাজটা করতে পারে। আর গ্রাম হলে তো কোনো কথাই নেই, আপনি দেখবেন যে গ্রামের ছেলেমেয়েদের মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু মানে বেশি তাদের, যেটা শহরের তুলনায়। শহরের বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম। এরপর কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে, সেটা কি? ঠান্ডা। আমি বললাম যে ঠান্ডাটা কিন্তু গলার জন্য একটি শত্রু। আপা আপনার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি একজন কণ্ঠশিল্পী।
কোল্ড একটা অ্যালার্জেন আমাদের শরীরে, টু মাচ কোল্ড অ্যান্ড টু মাচ হট দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করে, কারণ গলা তখন অপ্রস্তুত থাকে। যে আপনি যদি হঠাৎ করে আপনি 3-4টা আইসক্রিম একসাথে খেয়ে ফেলেন, বা ফ্রিজে শরবতটা ঠান্ডা শরবত প্রচণ্ড গরম মনে হচ্ছে যে একটু ঠান্ডা শরবত গ্রহণ করি, এটা কিন্তু করা যাবে না। অ্যাজ আ সিঙ্গার আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কণ্ঠে জাদুটা কিন্তু দর্শকরা চাচ্ছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও একই কথা, যে সমস্ত বাচ্চাদের এই রকম সমস্যা যদি কোনো অভিভাবক খেয়াল করে, সে কিন্তু তাকে ফ্রিজের খাবার খাওয়ানো থেকে বিরত রাখবেন। ঠিক আছে, আমরা বলি ফ্রিজের খাবার এমনিতেই সেটা কিন্তু প্রক্রিয়াজাত খাবার, অর্থাৎ যে খাবারটা আপনার সতেজ না, ফ্রেশ না, সেটার মধ্যেই কিন্তু ব্যাকটেরিয়া গ্রো আপ হবে। এর সাথে যদি থাকে ঠান্ডা, তাহলে কিন্তু ওই খাবারটা আরও বেশি মানে শরীরের জন্য ক্ষতিকর। একই সাথে ঠান্ডা এবং একই সাথে যে প্রিজার্ভড খাবার, ওটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, সেটা যদি আবার আমরা গলধঃকরণ করি তাহলে কিন্তু আমাদের রিনয়েড এবং টনসিল আক্রান্ত হতে পারে। এরপর যে দেখা যাচ্ছে যে অনেকে গরম সহ্য করতে পারে না বলে মাথার নিচে এসিটা রাখে। আমরা কিন্তু এই ধরনের ক্ষেত্রে বলি এসিটা অবশ্যই মাথার থেকে যেন দূরে থাকে, অর্থাৎ সেজন্য ডাইরেক্ট গলার উপরে ঠান্ডাটা না লাগে। তো এরকম ক্ষেত্রে একই সাথে এসি এবং ফ্যান অনেকে ছেড়ে দিয়ে কিন্তু রাত্রে ঘুমায়, এটা কিন্তু করা যাবে না। রুম টেম্পারেচারটা মেনটেন করেই কিন্তু এসিটা রাখতে হবে, অতিরিক্ত মাত্রার ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে রাখা যাবে না। ঘাম, অনেক বাচ্চা আছে একটু ঘাম বা সোয়েটিংটা তার বেশি হয়, এই জন্য আমরা বাচ্চার মায়েদেরকে বলি যে আপনার বাচ্চাটার কাছে অবশ্যই একটি রুমাল পকেটে রেখে দিবেন, অথবা ব্যাগে একটি রুমাল দিয়ে দিবেন স্কুলে যাওয়ার সময়, এবং তাকে শিখিয়ে দিবেন বাবা তুমি একটু ঘামলে সঙ্গে সঙ্গে রুমাল দিয়ে এই গলাটা মুছে ফেলবে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে যে গার্গলিং, এই গার্গলিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বলি যে সহজ একটা টিপস, ঘরোয়া টিপস যেটা বলছে, যে আমরা কুসুম গরম পানির মধ্যে যদি 1 চিমটি লবণ দিই, ওটা কিন্তু আলটিমেটলি নর্মাল স্যালাইন হয়ে গেল, তাই না, সোডিয়াম ক্লোরাইড। তো নর্মাল স্যালাইন কিন্তু আলটিমেটলি যে কোনো জীবাণুর বিরুদ্ধে একটি প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে। সেক্ষেত্রে যে নর্মাল যে ব্যাকটেরিয়াগুলো আছে, আলটিমেটলি নর্মাল স্যালাইন দিয়ে গার্গলিং করার ফলে এটা ওয়াশ আউট হয়ে গেল। আমি যদি ব্যাকটেরিয়াকে জমতেই না দেই, তাহলে তো আর ব্যাকটেরিয়া আমার গলার মধ্যে বসে সংক্রমণ করার কোনো সুযোগই পেল না। তাহলে আমি যদি রেগুলার বেসিসে তাকে একটু গার্গলিং করাই, তাহলে কিন্তু সে ডিফেন্সটা পেয়ে গেল। পাশাপাশি অনেক অভিভাবক আছে বাচ্চাদেরকে ব্রাশ করায় না ঠিক মতন। মনে রাখবেন যে খাবার পর যদি আমরা সঙ্গে সঙ্গে ব্রাশ না করি, তাহলে এই খাদ্য কণাগুলো আলটিমেটলি আমাদের দাঁতের মধ্যে থাকে, দাঁত থেকে গলার মধ্যে চলে আসবে। তো ওই সময়টাতে আমরা বলবো কি, যে বাচ্চাদের মায়েদেরকে বলছি যে আপনার বাচ্চার খাবার পর যেন মুখটা বা দাঁতটা ব্রাশ করে ফেলে। স্পেশালি রাত্রেবেলা শোবার আগে অবশ্যই দাঁত ব্রাশ করতেই হবে, কারণ ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব দুষ্ট, তারা কিন্তু সুযোগ পেলেই ভেতরে বসে যাবে। তো সে যদি রেগুলার বেসিসে ব্রাশ করে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া বসার কোনো সুযোগ পেল না। এইটাই তো অনেকে জানে না, তাই না। এরপর আমরা বলছি যে যাদের একটু অ্যালার্জিক প্রবলেম রয়েছে, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে বিছানাটা ঘুমাবে, সেই বিছানাটা বেডশিটটা যেন একটু সাদা রঙের হয়। তারপর 3 দিনের মধ্যে বেডশিটটা চেঞ্জ করে ফেলতে হবে, আর একটা রিপ্লেস করতে হবে। প্রত্যেক দিন বেডশিটটাকে রোদ্রে দিতে হবে, কারণ গরমে এই ইয়াগুলো কিন্তু ব্যাকটেরিয়াগুলো কিন্তু ওখানে গ্রো করবে না। স্যাঁতসেঁতে অবস্থা হচ্ছে ব্যাকটেরিয়াদের জন্য একটা পরিবেশ, তো স্যাঁতসেঁতে ভাবটাকে কমায় ফেলতে হবে। এরপর খাটের নিচটাকে পরিষ্কার রাখতে হবে, তোষকটাকে পরিষ্কার করতে হবে। অনেকে হয় কি উপরে ফিটফাট ভেতরে সদরঘাট টাইপের, বিছানার চাদরটা খুব সুন্দর কিন্তু তোষকটা কিন্তু খুব নোংরা, হয়তো বা গেল যে 6 মাসের মধ্যে চেঞ্জই করে নাই, বা খাটের নিচটা পরিষ্কার করছে না, আশপাশটা পরিষ্কার করছে কিন্তু খাটের নিচটা পরিষ্কার করছে না। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু এই সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে। এবং গার্গলিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে কিছু হলেই আমরা সাধারণ মানুষ যে নাপা এবং গ্যাসের মানে মেডিসিনটা গ্রহণ করি, এইটা আমাদের জন্য কতখানি ক্ষতির কারণ হতে পারে ডক্টর? দেখুন, যদি আজকে আমার এই আলোচনাটা শুনে, তাহলে অনেকেই এই প্যারাসিটামল, নাপা তো একটি কোম্পানির নাম, এটার মূল নাম হচ্ছে প্যারাসিটামল। ইনফ্যাক্ট বাচ্চাকেও কিন্তু আমরা কিন্তু দিচ্ছি না, মানে যখনই কোনো কিছু পেইন করছে বলছি, আমরা কিন্তু ডিরেক্ট নাপা খাওয়িয়ে দিচ্ছি, বা আমাদের কোনো গ্যাসের প্রবলেম হচ্ছে বাচ্চাকেও কিন্তু সেটা শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা। তো এই মানে এইটা যে আমরা করি, এটা আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর? আসলে এই যে প্যারাসিটামল, ঠিক আছে, আমরা যখন মানে চিকিৎসকরা যখন এই ডোজটা বয়স এবং ওজন দেখে কিন্তু নির্ধারণ করে থাকে। আপনি খেয়াল করবেন যে আপনার বাচ্চার বয়স কত, আপনার তো জানার কথা না যে সে কত মাত্রায় ওই ওষুধটি সেবন করবে।
তাহলে আপনি প্রথমেই হচ্ছে ডোজে মিস করছেন। তো যার ফলে হয় কম হবে, না হয়তো বা বেশি হয়ে যাবে। তো কম হলে আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না, হ্যাঁ, আর বেশি হলে এটা মাত্রাতিরিক্ত ডোজ পড়লে তার ক্ষতি হয়ে যাবে। এরপর আসি আমরা সাইড ইফেক্টে। এই যে প্যারাসিটামল, এটার কিন্তু লিভার টক্সিসিটি রয়েছে। যদি মাত্রাতিরিক্ত প্যারাসিটামল কেউ গ্রহণ করে এবং সেটা যদি একটি টক্সিক লেভেলে চলে যায়, লিভারটা পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে। অর্থাৎ লিভার ড্যামেজ হয়ে যেতে পারে। অথবা যে এই প্যারাসিটামল যদি আপনি সেই রোগীকে খাওয়ান যে রোগীর অলরেডি লিভারের সমস্যা রয়েছে, আপনি তো জানছেন না যে তার লিভারের সমস্যা আছে, হ্যাঁ, কিন্তু আপনি তাকে দিয়ে দিলেন প্যারাসিটামল, তাহলে আপনি জেনে শুনে তার লিভারটাকে একদম নষ্ট করে দিলেন। আর লিভার সিরোসিস যদি হয়ে যায়, সেই মানুষটাকে কিন্তু আর বাঁচানো সম্ভব নয়। তাহলে দেখুন কতটা ডেঞ্জারাস। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকেই জানে না। এরপর আপনি বললেন যে যত্রতত্র যে আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি, আসলে গ্যাসের ওষুধ খেয়ে কয়জনের গ্যাস ভালো হয়েছে, তাই না? এটা দেখবেন যে একটি ক্রনিক কন্ডিশন এবং এটা একটা নেশার মতন মানুষ খায়, কিন্তু এটা আসলে ঠিক নয়। তো গ্যাস কেন হচ্ছে সেটার কজটাকে ফাইন্ড আউট করবে একজন চিকিৎসক। আপনি যদি যত্রতত্র গ্যাস্ট্রিকের ওষুধ খান, গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে কি আছে? H2 ব্লকার। এই যে যারা গ্যাস্ট্রিকের ওষুধ রেগুলার খায়, আপনি দেখবেন যে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কারণ এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামক একটি অ্যাসিড আমাদের মুখগহ্বরের মধ্যে থাকে, হ্যাঁ, মানে মুখগহ্বর বলতে যে আমাদের যে লালাতে থাকে, ঠিক আছে, এবং যেটি আমাদের হজম ক্রিয়ায় সহায়তা করে। পাশাপাশি এটি আলটিমেটলি আমাদের শরীরের যে কি বলবো যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলোকে আলটিমেটলি কিল করছে, মেরে ফেলছে। তো এখন যদি আপনি রেগুলার বেসিসে দীর্ঘদিন ধরে এই গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, তাহলে কিন্তু তার শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু কমে যাচ্ছে। আর কমে গেলে কি হবে? তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেল। ইভেন এই যে খাবারের যে অ্যাপিটাইট, হ্যাঁ, সেই অ্যাপিটাইটটা কিন্তু তার কমে যাবে। দেখবেন যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, তাদের খাবারের চাহিদা থাকে না, খাবারের মজাটা সে পাবে না, তাহলে সে কিন্তু নিজের অজান্তেই তার মুখের রুচিটাকে সে নষ্ট করে ফেলছে। হজম ক্রিয়াটা মারাত্মক প্রবলেম হবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু হজমে সহায়তা করছে। তো যে মানুষটি দীর্ঘদিন ধরে এরকম গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, তার কিন্তু হজম ক্রিয়াটা ঠিকঠাক মতন হবে না, তার সবসময় খারাপ লাগা চলবে, তো চলবে, অনন্তকাল ধরে চলবে। হ্যাঁ, এবং এর বাইরেও কিন্তু আরও অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেটা শুনলে হয়তো আমাদের দর্শকরা ভয় পেয়ে যাবে। এই জন্য আমি আসলে বলতে চাচ্ছি। এবার আমার একটা কোশ্চেন আছে, নিশ্চয়ই নিশ্চয়ই নিজের, মানে এতক্ষণ তো আমার ভক্ত শ্রোতা সবার জন্য আপনার কাছে জানলাম, নিশ্চয়ই। এখন যেহেতু আমি অ্যাজমা পেশেন্ট, ওকে, তো আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমি রেগুলার বেসিস কাজ করছি, স্টেজ শো করছি, তো আমারও তো অনেক অনিয়ম হয়। তো অনিয়মের ক্ষেত্রে যেমন আমি আমার ডক্টরের কাছ থেকে আমি অ্যাজমার মেডিসিন রেগুলার খাচ্ছি, তো আমার নিজের জানতে ইচ্ছা করছে, কারণ আমরা তো সবাই আসলে ভালো থাকতে চাই। নিশ্চয়ই। যখন আমার অনুষ্ঠান থাকে তার আগের রাত থেকে আমার একটা টেনশন কাজ করে যে আমার কালকে ভোকালটা যে কোনো ওয়েতে আমাকে ভালো থাকতে হবে। তো আমি গ্যাসের ট্যাবলেট খাই, আমার ওষুধপত্র যা যাবতীয় আছে সব কিছু খাই, যাতে কোনোভাবে আমার ভোকালটার ঝামেলা না হয়। কিন্তু আমার এখানে একটা বিষয় জানার কথা, যে এই যে আমি কন্টিনিউয়াসলি যে আমি এত মেডিসিন খাচ্ছি, একটা সময় যে কি আমার বয়সে যে আমি অনেক ঝামেলায় পড়ে যাব না? কারণ এই যে রেগুলার বেসিস আমার অ্যাজমার জন্য আমাকে মেডিসিন নিতে হচ্ছে, আমি বুঝতে পেরেছি। এটার আমার পার্শ্ব প্রতিক্রিয়া তো নিশ্চয় আছে। অবশ্যই আছে। তো আমাদের পরামর্শ হচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনি তো জানেন যে অ্যালার্জি, অ্যাজমা এগুলো হচ্ছে 100% নির্মূল হয় না, কিন্তু কি এটা 100% কন্ট্রোলে রাখা যায়। ডায়াবেটিস, হাইপারটেনশন, হ্যাঁ, এগুলো কিন্তু মডিফাই করা যায়। তো আপনার ক্ষেত্রে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যে ভয় পাবার কোনো কারণ নেই, আপনাকে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। যে কথাটা কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু গ্রহণ করতে হবে, বর্জন করতে হবে। আর পরিবেশ, আপনি কোন পরিবেশটার মধ্যে থাকছেন সেই পরিবেশটাকে ঠিক রাখতে হবে এবং আপনার জীবনটাকে একটি ম্যাপিংয়ের মধ্যে আনতে হবে। যেমন আপনার অ্যাসিডই কিন্তু আপনার ভয়েস, তাই না? এই ভয়েসটা দিয়ে আজকে আপনি সালমা, কিন্তু আপনাকে আমরা চিনি আপনার ভয়েসের জন্য। তো আপনার এই ভয়েসটা হচ্ছে এ দেশের সম্পদ না, পৃথিবীর সম্পদ। এই ফোক গানটাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনার কিন্তু একটি বিশাল ভূমিকা রয়েছে। তাহলে আপনাকে কিন্তু আমরা ভালো রাখতে চাই এবং এই ভালো রাখার জন্য কিছু টিপস আপনাকে দিতে চাই। আর সেটি হচ্ছে যে আপনি আপনার কণ্ঠের ব্যবহারটাকে প্রথমত কমাবেন। যে ফ্রিকুয়েন্টলি, যে অনেকে আছে যে ফ্রিকুয়েন্টলি শো করে, এটা কিন্তু আসলে ভয়েসের জন্য
একটু হ্যাম্পার করে। কিন্তু আমাদের সিজন তো অনলি ঠিক আছে 3 মান্থ 4 মান্থ, ওই সময় তো আমাদেরকে চাইলেও অপশন নাই, বাকি টাইমটা তো আমাদের অফ সিজন। আচ্ছা, সেক্ষেত্রে রিজার্ভ, আপনাকে আপনার ভলিউমটাকে রিজার্ভ রাখতে হবে। যেমন আপনার তো একটা রুটিন, আমি বললাম যে ম্যাপিং করতে হবে। আপনি তো জানেন যে আপনার এই সিজনটা হচ্ছে শুধু আপনার কিন্তু জন্য আমি না, বাংলাদেশের অল আর্টিস্ট শুনছে কিন্তু আপনার এই ইনফরমেশন। আচ্ছা ঠিক আছে, আমি বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে যত্রতত্র গান করে, এইটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আপনি তো সিঙ্গার, দেখবেন যে আপনি যেখানেই যাবেন আপনাকে কিন্তু অফার করবে একটি গান শোনাও। যে খালি কণ্ঠে যে গান গাওয়াটা যারা প্রফেশনাল আর্টিস্ট তাদের জন্য ঠিক নয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি যখন খালি কণ্ঠে গাবেন তখন কিন্তু আপনার কণ্ঠে প্রেশার পড়বে, এক্সট্রা লোড আপনাকে দিতে হচ্ছে। সো দ্যাট আপনি যেহেতু স্টাবলিশ সিঙ্গার, সো আপনাকে অবশ্যই মাইক্রোফোনে গাইতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার এক টানা অর্থাৎ 5টা বা অতিক্রম করাটা ঠিক হবে না। এই 5-7টা দেখবেন যে সারা রাত গান করছে, তো এটা কিন্তু আপনার ভয়েসের উপর একটু মারাত্মক প্রেশার তৈরি হবে। এটা হচ্ছে যে এগুলো জাস্ট আপনি চাইলেই এই সিস্টেমটা ডেভেলপ করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ একটানা সারাক্ষণ গান গাওয়া এটা। আর আপনি ঠিক করে নেবেন যে আজকের প্রোগ্রামে কোন গানগুলো করব, আপনাকে হাই ফ্রিকোয়েন্সিতে কোন গানগুলো করা আছে। আপনি একটা শোতে 5টাই হাই ফ্রিকোয়েন্সিতে রাখবেন, হয়তো একটা রাখলেন, বাকিগুলো মিড পিচে রাখলেন, এটা আপনি প্ল্যানিং করে রাখবেন। হ্যাঁ, এবং আমার মনে হয় যারা সিঙ্গার এই ম্যাপিংটা যদি সে করতে পারে, ক্যালকুলেশনটা করতে পারে, তার এটা প্রবলেম হবে না। আপনি যদি টানা সব হাই ফ্রিকোয়েন্সি গান করেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার কণ্ঠের উপর প্রেশার পড়বে। কারণ আমাদের যে ভোকাল কর্ড, এটা কিন্তু গিটারের যে তার আছে অনেকটা সেই রকম, ঠিক এভাবে করে নড়ছে। আপনি একটা তারের উপর কত প্রেশার দিতে পারেন? কারণ আপনার তো গানটাই হচ্ছে আপনার প্রফেশন, সেই কারণে আপনি তাকে একটু রেস্টও দিবেন। এটা হলো কণ্ঠের বিশ্রাম বলে কিন্তু একটি শব্দ আছে, তো আমাদেরকে অবশ্যই কণ্ঠের বিশ্রামটাও নিতে হবে। এরপর আমরা তো খাবার খাচ্ছি আমাদের দেহের জন্য, আপনি কণ্ঠকে কি খাওয়াচ্ছেন? কণ্ঠকে কিন্তু খাবার দিতে হবে। আর সেই খাবারের মধ্যে কি আমি বলবো যে আদা চা, এটা কণ্ঠের জন্য খুবই উপকারী। যদি আপনি একটি মিক্সচার চা গ্রহণ করেন যেটার মধ্যে একটু আদা থাকবে, একটু দারুচিনি থাকবে, একটু তেজপাতা থাকবে, এই জিনিসগুলোর সংমিশ্রণে আপনি যদি রেগুলার বেসিসে 1 কাপ চা গ্রহণ করেন, সেটা আপনার কণ্ঠের খাবার। পাতিও থাকবে? হ্যাঁ, অবশ্যই একটু থাকবে এবং অবশ্যই সেটা কিন্তু সুগার ফ্রি হতে হবে, চিনি মুক্ত। এটা আমি খাই, যাক একটা জিনিস পাইলাম আর কি, যে আমি কণ্ঠের খাদ্য হিসেবে কিছু দেওয়া হয়। আপনি আপনার ভ্যানিটি ব্যাগে অবশ্যই আমলকি রাখবেন, ঠিক আছে? ভিটামিন সি, ওকে, আমলকি রাখবেন। আপনি অবশ্যই এটাকে একটু চর্বণ করবেন। এই রসটা, এই নির্যাসটা ভোকাল করার জন্য খুবই উপকারী, ঠিক আছে? তো এটা এরপর হচ্ছে যে আপনার যে লবঙ্গ, আপনি নিশ্চয়ই এটা রাখেন। হ্যাঁ, আমার ব্যাগে আছে। ওকে, তার মানে দুটো পেলাম, কাছে থাকে স্যার, দুটো পেলাম, একটা পুরো কোটা আছে, ওষুধের কোটার মতো। এই লবঙ্গ একটু করে আপনি চর্বণ করলে মুহূর্তের মধ্যে আপনার ভোকাল কর্ড রিফ্রেশ হবে, তরতাজা হবে। একটা বলি, মানে সব সময় কি খাওয়া যাবে? মানে এটা আমি প্রায় মানে হয় না, ধরেন আমি বাসা থেকে বের হলেই এটা মুখে। হ্যাঁ, এটা আপনার আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা নয়, এটা ক্ষতিকর না। তবে অনেকেই বলে, অনেককেই শুনেছি এটা নিয়ে নেগেটিভ থটস, মানে অনেক চিন্তা ভাবনা, এটা খাচ্ছ কণ্ঠ নষ্ট হয়ে যাবে। আমি বলছি ভাই, আমার এটা আরাম লাগে, এই জন্য আমি খাই। আমাকে কেউ ওইভাবে বলেনি, কখনো সাজেস্ট করে না, কোনো ডক্টরও সাজেস্ট করেনি। তো আমি এটার জন্য জিজ্ঞেস করলাম, কারণ আমাকে 2-1 জন বলেছে যে তুমি যে লবঙ্গটা খাও এটা কিন্তু ভোকালের জন্য ক্ষতিকর, বাট আমি লবঙ্গ খেলে আমার আরাম লাগে। যে কোনো কিছু মাত্রায় তো কোনো কিছু ভালো না, সেটাও একটু মাথায় রাখতে হবে। পাশাপাশি আরও কিছু টিপস রয়েছে, যেমন ধরুন আপনি ফ্রিজের খাবারটাকে অ্যাভয়েড করবেন, হ্যাঁ, এটা একটা বিষয়। আর গোসল করবেন সবসময় কুসুম গরম পানি দিয়ে। হ্যাঁ, মনে রাখবেন কুসুম গরম পানি আমাদের শরীরের জন্য ভালো, কারণ এই যে সেলগুলো সে তখন আরাম বোধ করে, আমাদের যে ভোকাল করে যে মিউকোজাগুলো আছে সে তখন আরাম বোধ করে। এরপর বলা হয়েছে যে জার্ট, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যাদের রয়েছে, অর্থাৎ গ্যাস্ট্রিকের প্রবলেম, তাদেরকে আমরা বলি রাত্রেবেলা হাফ পেট খেতে, ভর পেটে খাওয়া যাবে না। কারণ যদি আপনি ভর পেটে খান তখন প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে ঊর্ধ্বগমন হবে, অর্থাৎ এটি জার্ড হয়ে আপনার ভোকাল কর্ডটাকে ইনজুরি করবে। তো দেখবেন যাদের এই গ্যাসের প্রবলেম রয়েছে তাদের কিন্তু ভোকাল কর্ডের সমস্যা হয় নিয়ার ফিউচারে যে। অতএব সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বাইরের খাবার, তৈলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার একদম অ্যাভয়েড করবেন, এবং রাতের খাবারটা অবশ্যই 7টা থেকে 8টার মধ্যে খেতে হবে, হাফ পেট। এই প্র্যাকটিসটা যদি আপনি করেন, পাশাপাশি আপনার ব্রিদিং এক্সারসাইজ, বলা হয়েছে যারা অ্যাজমার রোগী এবং অ্যালার্জিক রোগী তাদেরকে ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে। আপনি ইয়োগা করবেন, প্রত্যেক দিন 15 মিনিট করে আপনি ইয়োগা করবেন, এবং আপনি যে সারগামটা করছেন
হ্যাঁ, সারে গামা সাতে আপনি ধরে থাকেন, এভাবে করে আপনি আপনার ব্রিদিং ক্যাপাসিটিটাকে বাড়াবেন। মনে রাখবেন, যখন একটি টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্টের কথা যদি বলি, প্রীতি ম্যাচ খেলা কেন হয়, সে তাকে কিন্তু ক্যাপাবল করছে, তার অঙ্গ প্রত্যঙ্গ সে একটু ঝালিয়ে নিল। ঠিক তেমনিভাবে আপনি যদি রেগুলার বেসিসে এই ব্রিদিং এক্সারসাইজটা সাতে ধরে বা আপনাদের যে কর্ডগুলো আছে সেটা ধরে টিউনিং করেন, রাইট, তাহলে দেখবেন যে আপনার ভোকাল কর্ড সবসময় এনার্জেটিক থাকবে, এমপাওয়ার থাকবে। তখন আপনি প্রোগ্রামে যে আপনার হাস্কিনেসটা ফিল করবেন না। আসলে ডক্টর, আপনাকে যে কি বলবো, মানে আসলে এটা আমার একটা লাইফ লেসন হয়ে গেল আমার জন্য। আচ্ছা আচ্ছা। এবং আমার মনে হয় যে আমার সাথে সাথে, কারণ এই অনুষ্ঠানটা যেহেতু যখন অন এয়ার যাবে, আমি অবশ্যই এটা আমার টাইম লাইনে একদম রেখে দিব। কেন? কারণ প্রত্যেকটা শিল্পী উপকৃত হবে। আর তার পাশাপাশি আজকে আরও অনেক কিছু আমি আপনার থেকে তো জানলাম, আর আমার কাছ থেকে আমি অনেক মানুষকে দেখেছি যে 1-2 বার হয়তো বা ডক্টরের কাছে যাওয়া হয়েছে, ওই প্রেসক্রিপশনটা রেখে দেওয়া হয়, যখন অসুবিধা হয় তখন কিন্তু আর ডক্টরের কাছে যাওয়ার ওটা দরকার দেখেই নেই। আবার দেখা যায় ওষুধটা খায়। ওটা দিয়ে জাস্ট, কারণ ডক্টরের কাছে গেলে তো ডক্টরকে একটা ভিজিট দিতে হবে, আলসেমি করেও অনেকে যায় যেতে না হবে, আসলে। আসতে হবে, এবং যাওয়ার পরে যে আরো কিছু থাকে না যে টেস্ট দিতে পারে, এটা তো একটা বিরাট ঝামেলা। তো আমি এরকম অনেক মানুষকে কাছ থেকে দেখেছি, এবং যার কারণে আমার এটা একটা মনে হলো যে আসলে নিজের জীবনে সব থেকে জরুরি হচ্ছে শরীর। এই শরীরের উপরে গুরুত্ব দেওয়া উচিত, কারণ এর থেকে ইম্পর্টেন্ট তো আর কিছু নেই। এই আলসেমেটা আমার দর্শককে আমি না করব। আপনারা প্লিজ অসুস্থ হলে, এই যে আমাদের দাদা ডক্টর বাসুদেব দাদা যে সুন্দর করে কথা বলতেছেন, মানে রুগী এমনিতেই 70% সুস্থ হয়ে যাবে, পরে 30% আপনাকে মেডিসিন দিবে। আমি এতটুকু চ্যালেঞ্জ করে বললাম আর কি। খুব সুন্দর বলেছেন আপু। চলে আসবেন, সব ঠিকানা তো আপনাদেরকে এখানে জিটিভির মাধ্যমে দেওয়া হচ্ছে। দাদা, এখন আমরা বাকি ইনফরমেশনগুলো একটু জানি। স্যার, আমি একটু আপনার কাছে বলতে চাই, আমরা কিন্তু খুব সুন্দর আপনার কাছে অনেকগুলো টিপস পেলাম, ঘরোয়া কিছু টিপস পেলাম। আপনি কিন্তু শুরুতে আমাদেরকে অ্যাডেনয়েড বা টনসিলের গ্রেডিং দেখানোর সময় দেখিয়েছেন যে কিসিং টনসিল বা একদম গ্রেড 4 বা 5-এ চলে গেলে কিন্তু অপারেশনের প্রয়োজন পড়ে। তো আজকে যেহেতু আমরা আলোচনা করব স্যার আধুনিক চিকিৎসা নিয়ে, আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে অ্যাডেনয়েড বা অ্যাডেনোটনসিলাইটিস হয়, এর আসলে কি আধুনিক চিকিৎসা আছে কিনা? আপনি যদি বাস্তব একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। শুরুতে যেমন আমি অঙ্কুশ সাহার কথা বলছিলাম, অঙ্কুশের আসলে কি সমস্যা ছিল বা কিভাবে সে সমাধান পেল, এটা যদি আপনার কাছে একটু জানতে পারি। সালমা আপা, আপনি জেনে খুশি হবেন যে আমি আমার প্রত্যেকটা পেশেন্টের আর্কাইভ সংরক্ষণ করি, এবং এই যে রোগীরা চিকিৎসার পর কিন্তু হারিয়ে যায় ডাক্তারদের থেকে, যাতে না হারিয়ে যায় সে কারণে আমি তাদের ফলো আপটাকে স্ট্রিক্টলি মেনটেন করি। রোগীদের যেহেতু ডাক্তারের কাছে আসতে অনেকটা কষ্ট, যে কারণে আমি কিছু কিছু রোগী যেটা বেশি ইম্পর্টেন্ট এবং কমপ্লিকেটেড, আমি সরাসরি তার বাড়িতেই চলে যাই ফলো আপ করার জন্য। ও মাই গড, সিরিয়াসলি? আর সেটা নিয়ে আমার একটি স্পেশাল এপিসোড রয়েছে, নাম হচ্ছে পেশেন্ট ফলো আপ ইন হাউস। তো অঙ্কুশের যে গল্পটা তুমি শুনিয়েছিলে, আপা নিশ্চয়ই শুনেছেন, এটা আসলে বাংলাদেশে পাওয়া যায়? আমার তো মনে হচ্ছে এটা আমি বিদেশে চলে আসছি। আমি সেটা করছি। তো অঙ্কুশের বাড়িতে যে তার ফলো আপটি করেছিলাম, এবং তার কিন্তু আমরা একটি সার্জারি করেছিলাম, এডিনোটনসিলেক্টমি। আধুনিক যে পদ্ধতিটি বলে সেটা হচ্ছে বাই কোবলেটর বা কোবলেশন এডিনোটনসিলেক্টমি। তো সেটা নিয়ে রয়েছে আমার একটি স্পেশাল ডকুমেন্টস, নাম হচ্ছে পেশেন্টস ফলো আপ ইন হাউস। চলুন দেখে আসি। পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমরা এবার যাচ্ছি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার হাসামদিয়া নামক একটি গ্রামের উদ্দেশ্যে। যেই গ্রামে আছে আমার একজন সম্মানিত রোগী, সে একটি মিষ্টি বাবু, যার নাম হচ্ছে অঙ্কুশ সাহা। 3 থেকে 13 বছর বয়সের বাচ্চাদের একটি কমন সমস্যা হয়ে থাকে, আর সেটি হচ্ছে এডিনোটনসিলাইটিসের সমস্যা। আর এই এডিনোটনসিলাইটিস হলে বেশ কিছু উপসর্গ দেখা দেয়, যার প্রত্যেকটি উপসর্গ হচ্ছে অঙ্কুশের মধ্যে ছিল। দাদা, অঙ্কুশের মধ্যে আপনি কি কি সমস্যা খেয়াল করেছিলেন? অঙ্কুশের হলো রাত্রে ঘুমার সময় নাক ডাকতো, হ্যাঁ, আর ওই নালা পড়তো, হ্যাঁ, আর মাঝে সাঝেই এই কইতো ব্যথা, হ্যাঁ, মাথা ব্যথা, কপাল ব্যথা, হ্যাঁ, ঠিক আছে, এইগুলোর উপসর্গ ছিল। নাক ডাকতো এবং লালা ঝরতো আর কি, তাই তো? এই উপসর্গগুলো মূলত এডিনোটনসিলাইটিসে আক্রান্ত হলে বাচ্চাদের মধ্যে পরিলক্ষিত হয়। আসলে এডিনোটনসিলাইটিস কি জিনিস সেটি আমি বহুবার আমার ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আরও একবার একটু বোঝানোর চেষ্টা করছি। মূলত মানবদেহে গলার মধ্যে 2টি টনসিল থাকে, যেটাকে বলা হয় প্যালাটাইন টনসিল। এই যে এরকম
হ্যাঁ, তো অঙ্কুরের ক্ষেত্রে এই টনসিলগুলো অনেক বেশি বড় ছিল। হ্যাঁ, এটা একটা বিষয়। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আলা জিহ্বা, এটা জিহ্বা, এই দুই পাশে টনসিল থাকে, এগুলোকে বলা হয় প্যালাটাইন টনসিল। আর যদি আমি একটু সাইড থেকে ছবিটাকে আঁকি এরকম করে, তাহলে খেয়াল করুন আপনারা, এইটা হচ্ছে আলা জিহ্বা, এই হচ্ছে জিহ্বা, এখানে টনসিল ছিল, এগুলো হচ্ছে দাঁত, এখানে থাকে চোখ, তাহলে এটা শ্বাসনালী, এইভাবে করে শ্বাসনালীটা যায়। তো বাতাস এভাবে ঢুকে, নাক দিয়ে ঢুকে শ্বাসনালীতে প্রবেশ করে। তো এই যে নাকের যে পেছনের যে জায়গাটা, এটাকে বলা হয় ন্যাজোফ্যারিংস। তো ন্যাজোফ্যারিংসে একটা এডিনয়েড নামক একটি টিস্যু তৈরি হয়। এই যে আমি দেখাচ্ছি, আস্তে 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 এটি বড় হতে 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 এই জায়গাটা অনেক ক্ষেত্রে ব্লক করে ফেলে। ঠিক আছে, এটা 1/3 হলে গ্রেড 1, যদি 2/3 হয় গ্রেড 2, 2/3 অতিক্রম করলে সেটা গ্রেড 3, এবং যদি ফুল অবস্ট্রাকশন হয় সেটি হচ্ছে গ্রেড 4। তো এই যে গ্রেড 3 যখন অতিক্রম করে গিয়েছে, অর্থাৎ এই ন্যাজোফ্যারিংসের ম্যাক্সিমাম পার্টটাই তার অবস্ট্রাক্টেড অবস্থায় ছিল, যে কারণে এই যে বাতাস যে ঢোকার পথ বন্ধ যখন হয়ে যায়, তখন কিন্তু নাক দিয়ে বাতাস ঢোকে না। আর বাতাসের মধ্যেই তো অক্সিজেন থাকবে, অক্সিজেন যখন সে পায় না, তখন আলটিমেটলি বাচ্চাদের শরীর আসলে ঝিমিয়ে যায়। এভাবে রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, নাক ডাকার কেন শব্দ ছিল, কারণ এভাবে প্রপারলি অক্সিজেন যাচ্ছিল না, হা করে ঘুমাতো। তো যখন এই কন্ডিশনটা আমরা পরিষ্কারভাবে তাদেরকে বুঝালাম, তারা বিষয়টি বুঝলো, এবং বুঝার পর আমি তাদেরকে সাজেস্ট করলাম অপারেশন করানোর, এবং যে অপারেশনটির নাম ছিল এডিনোটনসিলেক্টমি। এই এডিনোটনসিলেক্টমি মানে হচ্ছে এই এডিনয়েডটাকে আমরা রিমুভ করেছিলাম, আর যে সাইডে যে দুটো টনসিল আছে প্যালাটাইন টনসিল, এই প্যালাটাইন টনসিলটাকে আমরা রিমুভ করেছিলাম। দেখি এখন কি অবস্থায় আছে অঙ্কুশ। অঙ্কুশ, হা করো তো দেখি। আ আ এই গলার মধ্যটা একদম পুরোপুরি পরিষ্কার, এখানে আমরা টনসিলটাকে রিমুভ করেছি, জায়গাটি অনেক সুন্দর আছে। এরপর দেখি নাক, দেখি তোমার, হ্যাঁ নাক ঠিক আছে। কান দেখি, হ্যাঁ কান ঠিক আছে। হ্যাঁ, আগে কানেও কম শুনতো। টনসিল এবং এডিনয়েড এটি থাকলে কানের সমস্যা হয় বাচ্চাদের, কারণ এই এডিনয়েডটা ইউস্টেশন টিউবটাকে ব্লক করে। কারণ নাক এবং কানের সংযোগ করে একটি পাইপ আছে, যেটাকে বলা হয় ইউস্টেশন টিউব। তো ভিতর দিয়ে এই এডিনয়েড টিস্যুটা এখানে যে ইউস্টেশন টিউবের যে ওপেনিং, ইন্টারনাল যে ওপেনিং, সেটাকে আলটিমেটলি ব্লক করছে, যার ফলে তার মধ্যকর্ণে প্রদাহ হয়ে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন হলে পরে সেখান থেকে শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে। তো সেরকম কন্ডিশন থেকে কিন্তু কানের শ্রবণ ক্ষমতা কমে, এবং এটি যদি আনট্রিটেড অবস্থায় থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পর্দার ইনফেকশন পরবর্তী ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে গেলে সেটি ক্রনিক অটাইটিস মিডিয়া হয়ে যায়। তুমি বলো, তোমার কি এখন আর কোনো অসুবিধা হয়? তোমার খেতে কোনো সমস্যা হয়? গলায় কোনো ব্যথা আছে? এখন কি হা করে আর ঘুমাও? জানি না। ও, তুমি তো জানো না, ছোট্ট একটা সমস্যা, কিন্তু সেই সমস্যাটা আর কারণে তার কতগুলো জটিলতা তৈরি হয়ে গিয়েছে। সালমা আপু কিন্তু খুব অবাক হয়ে গিয়েছেন, আমার মনে হয় একদম অভিনব, এটা নতুন দেখা হয়েছে মনে হয়। কিছু সিমটম আমার বেবির সাথে আমি একটু মিল পাচ্ছি, আমি এখন একটা নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম। তো না, টেনশন করার কোনো কারণ নেই। বলুন তো কি সিমটম আপনার বেবির মধ্যে আপনি দেখছেন? মানে খুব রিসেন্টলি আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছি, তো মানে আমার যেহেতু ঢাকার বাইরে শো থাকলে ফিরতে ফিরতে তো প্রায় ভোর হয়ে যায়, কিন্তু লং রোডে জার্নি করতে হয়। তো এসিটা আমি কিন্তু একটু অন অফ করি, ওর বাবা তো ঘুমিয়ে পড়লে, বাচ্চারা সে তো খুব বেশি ব্যস্ত মানুষ, আমার সঙ্গে তো ওকে জড়িয়ে ধরে ঘুমানো হয় বাচ্চাকে ধরে। তখন এই কয়েকদিনে আমি ওকে একটা জিনিস যেটা ফলো করলাম, যে ও একটু বলছিল যে আম্মু আমার একটু গলা ব্যথা করছে। তো আমি ভাবলাম যে হয়তো বা আমি যেহেতু বাসায় ছিলাম না, আইসক্রিম খেতে পারে বা কিছু একটা। তো গত 2-3 দিন দেখলাম যে ও একটু এরকম নাক ডাকছে, এবং ওর কিন্তু এই লালার ব্যাপারটাও কিন্তু ছিল না, এটা কিন্তু আপনি নোটিস করেছেন? আমি একটু নোটিস করেছি। তো আমি এটা ভাবলাম যে হয়তো বা আমি ওর কাছে ছিলাম না, কাজে ব্যস্ত ছিলাম, খাবার দাবারের এলোমেলো কিছু হয়েছে। কিন্তু এটা বয়স কত আপনার বাচ্চাটা? আমার বাবুর বয়স তো 6 বছর। যেহেতু আপনার বাবুর বয়স 6 এবং একটি যে বয়স রেঞ্জ 3 থেকে 13 বছরের বয়স রেঞ্জের মধ্যেই ওর বয়সটা, তার মানে ওর এই সিমটমগুলো দেখা দিয়েছে। আমার মনে হয় যে এডিনোটনসিলাইটিস তার হতে পারে, যে কারণে আমরা আপনার বাবুটাকে দেখে দিতে চাই। এবং আপনি তো আজকে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড পাবেন, তো আমি নিশ্চয়ই
আপনার বাবুটার একটা ফ্রি কনসালটেশন করে দেবো। দাদা আরেকটা ব্যাপার আমার একটু জানার ইচ্ছা হচ্ছে যে এই যে অপারেশন ছোট বাচ্চাদের, এটা মানে আপনি কিভাবে করলেন, মানে এটা আমি একটু জানতে চাই, কারণ কণ্ঠের ব্যাপার তো, এই যে টোন, এগুলো শুনলেই তো ভয় লাগে। বাচ্চাদের কথা শুনলে তো মানে অপারেশনের দরকার নেই, বাবা বাসায় থাকো তাও ভালো, আমি তো ডক্টরের কাছে পাঠাবো না। আমার কথা বলছি, বাকি মায়েদের কথা তো বাদ। আসলে এটা ভয় পাওয়াটাই স্বাভাবিক, যার কলিজার ধন তার তো বুকটা কাঁপবেই। এবং প্রত্যেক মা আমি দেখেছি, বাবা যখন আমার চেম্বারে আসে অপারেশনের ডিসিশন নেওয়ার সাথেই সে কেঁদে ফেলে। এরপর যখন বাচ্চাকে আমি ওটিতে ঢুকাই, এটা আমি প্রত্যেকটা পেশেন্টের অভিভাবকদের ক্ষেত্রে দেখি, মানে এমন কোনো মা বাবা পাইনি যে বীর দর্পে বাচ্চাকে ওটিতে ঢুকায় দিল। এমন কোনো মা বাবাকে আমি পাইনি। তারা বাচ্চাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার আগ পর্যন্ত আমি ওটিতে রাখি। তো যেই বলি যে ঠিক আছে এবার আপনি আসুন, মানে রোগী যখন ঘুমিয়ে যায়, এই যে অনেকে তো পড়েও যায়, ঠিক আছে, এই জন্য আসলে আমরা অ্যালাউ করি না যে ফিট হয়ে যায় দেখে এই হাউ মাউ করে কাঁদতে থাকে, তখন আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। তো আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপা আপনাকেও জানাচ্ছি যে ভয় পাবার কোনো দরকার নেই, ভয়কে করব জয়। আর সেটার জন্যই কিন্তু আমাদের এই শোটি, যে মানুষ যেন রোগ ব্যাধির থেকে ভয়টা মানে চলে যায়। তো আমরা কিভাবে অপারেশন করেছিলাম সেটার একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখাচ্ছি এবং বর্ণনা করছি, তাহলে আপনার ভয়টা আর একটু কেটে যাবে। সো ভিউয়ার্স, খেয়াল করুন প্রেজেন্টেশনটাতেই যে মিষ্টি বাবুটির অঙ্কুশের যে গল্পটি করছিলাম, এই যে টনসিল, এই টনসিলটা ফুলে গিয়েছিল এবং এই যে এডিনয়েড এটাও বড় হয়ে গিয়েছিল, এটাকে আমরা অপারেশন করলাম। কিভাবে করলাম? আমরা লেটেস্ট যে টেকনোলজি আছে সেটাকে বলছি আমরা কোবলেটর সিস্টেম। এই যে টনসিলটা খেয়াল করছেন, এটাকে আমরা কোবলেটর দিয়ে আস্ত করে জাস্ট তুলে নিয়ে এসেছি। এখানে কোনো কাটা ছেঁড়া সেলাইয়ের কোনো রকম কোনো দরকার হয়নি। এই যে আমি টনসিল হোল্ডিং ফোর্সেপ দিয়ে ধরলাম, এরপর একটি আমরা ওয়ান্ড ব্যবহার করেছিলাম, এই যে জাস্ট তুলে নিয়ে চলে আসলাম। এটা কি খুব বেশি মানে ভয় লাগছে দেখে? বলুন তো দেখি। আমরা এই জায়গাটাতে জাস্ট কোবলেটর ব্যবহার করেছিলাম। আর এই যে দেখুন একটি ওয়ান্ড, এডিনয়েড ওয়ান্ড, এটা দিয়ে জাস্ট আমরা অনেকটা পানির মানে ফ্লাশ দিয়ে কিন্তু আমরা এডিনয়েডটাকে বের করে আনলাম। এবং এই বাচ্চাটির কোনো রকম কোনো রক্তপাত হলো না, না কোনো কাটা ছেঁড়া সেলাই কোনো কিছুই দরকার হলো না। এটাই কিন্তু আসলে কোবলেটর সিস্টেমের একটি সুবিধা। এবং কাটা ছেঁড়া নেই বলে কিন্তু স্যার রক্তপাত হওয়ার সম্ভাবনা একেবারেই কম, মানে লেস চান্স অফ ব্লিডিং। সো আমরা এই পদ্ধতিতে অপারেশন করছি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে। বলুন আপা, আপনার কি এখন কোনো ভয় লাগছে এই অপারেশনটা দেখে? না, এখন আসলে ভয় লাগছে না। সালমা আপু, আপনি যে আজকে একটা হেলথ শোতে এসেছেন, আপনার প্রফেশনের বাহিরে একটু ডিফারেন্ট একটা জায়গায় এসেছেন, কেমন এনজয় করলেন একটু শেয়ার করুন তো। মানে আমার অনেক ভালো লাগছে আজকের প্রোগ্রামটা, ইটস ভেরি ডিফারেন্ট, বাট আমার জন্য আসলে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সালমা আপু, আপনি অনেক ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনি যেহেতু পেশায় একজন কণ্ঠশিল্পী, আপনার কণ্ঠের যত্ন নেওয়াটা কিন্তু অনেক বেশি দরকার। সেটা আমাদের ডক্টর বাসুদেব স্যার কিন্তু আপনাকে সুন্দর কিছু টিপস দিয়েছেন, এবং আপনি সহ আপনার পরিবারে যারা আছেন তারা যাতে খুব সহজে নাক কান গলার চিকিৎসা নিতে পারেন, সেজন্য ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে আপনার জন্য একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড রয়েছে। ওয়াও, দ্যাটস নাইস, থ্যাংক ইউ। দর্শক, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আমাদের বিশেষ অতিথির কাছে গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি প্রদান করবেন উক্ত হাসপাতালের চেয়ারম্যান সুদেব সাহা, ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদার এবং পরিচালক সীমা চৌধুরী। চেয়ারম্যান স্যার, একটু যদি জানতে পারি আমাদের বিশেষ অতিথি কি কি ফ্যাসিলিটিস পাবেন এই কার্ডটির মাধ্যমে? জি অবশ্যই সালমা আপা, আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড আপনাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য এই গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি চালু করেছে, এবং এই কার্ডের বিনিময়ে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য ম্যালিয়াস হসপিটাল থেকে সকল প্রকার সার্ভিসের উপরে স্পেশাল ওয়েভার পাবেন, এবং আমাদের চিফ কনসালটেন্ট ডক্টর বাসুদেব কুমার সাহার ফ্রি কনসালটেন্সি সেবাটিও আপনারা পেয়ে যাবেন এই কার্ডের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট হ্যাম্পার আছে আপনার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে অ্যাডেনো টনসিলাইটিস এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে এত সুন্দর সুন্দর আমাদেরকে ইনফরমেশন দিলেন, এত সহজ করে বুঝিয়ে বললেন। আমাদের যারা দর্শক আছে, যারা বাবা মা, তাদের জন্য যদি আপনি ছোট্ট করে কিছু উপদেশ দেন কিভাবে বাচ্চাকে ভালো রাখতে পারবে। থ্যাংক ইউ ডক্টর মার্জান। প্রিয় দর্শক, আমি একটি কথাই বলতে চাই যে আপনার সন্তান শুধু আপনার সন্তানই নয়, এই সন্তানটি কিন্তু আমাদের দেশের সম্পদ। এই সন্তানের হাত দিয়ে কিন্তু উড়বে বাংলার লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে। আপনার সন্তানটি যেন বড় হয়
বুদ্ধি দিয়ে, আপনার সন্তানটি যেন বড় হয় মেধা দিয়ে। আর এই বুদ্ধি মেধার জন্য কিন্তু আপনাকেই সচেতন হতে হবে, কারণ আপনার সন্তানের বুদ্ধি মেধা কিন্তু কমে যেতে পারে এই এডিনোটনসিলাইটিস নামক একটি রোগের কারণে। অতএব আপনি সচেতন তো, আপনি যদি সচেতন হন আপনি ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, কথা বলছিলাম অ্যাডিনোটনসিলাইটিস এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে। বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক এগিয়েছে। রোগ জটিলতর হলেও চিকিৎসা ব্যবস্থা যেহেতু সহজ হয়ে গিয়েছে, এখন কিন্তু কোনো সমস্যা নিয়ে আর ঘরে বসে থাকার সুযোগ নেই, দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে হলে ডায়াল করুন 014099777862 এই নাম্বারে, অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। সালমা আপু, আপনি তো অনেক অনেক গানের জন্যই আসলে বিখ্যাত, কিন্তু যখন আপনার নামটা মনে আসে প্রথমেই কিন্তু একটা গানের কথা যেটা আমাদের সবার মনে গেঁথে গিয়েছে, ও আমার বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে। যদি আপনি শুরুতে একটু বলছিলেন আপনার একটু গলা খুশখুশ করছে, কিন্তু আজকে কোনো এক্সকিউজ শুনবো না, আপনার কণ্ঠে দুটো লাইন শুনিয়ে যেতেই হবে আমাদেরকে। কারে দেব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে পোলাম রে ফেরে। কারে দেব দোষ, আমার মন যদি বুঝিত, লোভে দেশ ছাড়িত, নিয়ে যেত আমায় বিরজাপুরে। কারে দেব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে পোলাম রে ফেরে। কারে দেব দোষ, ওমর বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে। ওহরে মোহরি আগিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে। ওহরে মোহরি আগিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে।